হ্যাঁ, কি খানা ট্রেনে? পার্টিকুলার দশা আমাদের ফলটা দেয়, যে কোনো গ্রহ সব থেকে পাওয়ারফুল হয়ে যায় তার দশাতে। আর তুমি যেটা বললেই নেগেটিভ পজিটিভ, আমি না এটা খুব ভাবে ফিল নেগেটিভ পজিটিভ, হ্যাঁ। শুধু পাথর পড়ে রাজা হওয়া যাবে না। শনিদেব ইজ দ্য আলটিমেট। উনি দেখেন, শুধু আমি ওখানে নুন রেখে দিলাম আর আমার বাস্তুদোষ উড়ে গেল, না। সম্ভব নয়। তো এইভাবে তিনটে এরকম দাগ ছিল, পুরো একটা কালো পুরো বিষয়, আর চোখগুলো পুরো লাল। পরের দিন বাবা জানতে পারে যে যেখানে বাবা আমাকে ওয়াশরুমের জন্য দাঁড় করেছিল পাশে শ্মশান। ও বাবা। নমস্কার, আমার অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যাকে ডেকেছি, যে আমাদের গেস্ট, তিনি একজন শিল্পী এবং সিঙ্গার। তার গলায় স্বয়ং সরস্বতীর বাস, এবং তার সাথে আমরা চুটিয়ে আজকে আড্ডা করেছি। সে কি ডেস্টিনি অথবা ভাগ্য বা নজর দোষ এবং বাস্তু, এই যাবতীয় পুরো অ্যাস্ট্রোবাস্তুকে বিলিভ কি করেন, তার কি মতামত এই অ্যাস্ট্রোবাস্তুর ব্যাপারে, সেটা নিয়েই কিন্তু বিস্তারিতভাবে আমরা তার সাথে কথা বলেছি। তো চলুন আজকে ওয়েলকাম করা যাক অঙ্কিতা ভট্টাচার্যকে। অঙ্কিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ। সব থেকে প্রথমে যেটা আমাদের দর্শক জানতে চাইবে সেটা হচ্ছে যে তোমার জার্নিটা, ছোটবেলায় যে গান করার যে জার্নিটা, সেটা কিভাবে স্টার্ট হয়েছিল, এবং তুমি অ্যাকচুয়ালি কোথাকার, মানে তুমি কি কলকাতারই নাকি কোথা থেকে বিলং করো? আমি গোবরডাঙ্গার মেয়ে, এবং গোবরডাঙ্গায় একটা ছোট্ট জায়গা আছে শ্রীপুর, ইছাপুর, আমি সেখানকার মেয়ে। এবং আমি কলকাতার একদমই নই, কিন্তু কাজের সূত্রে এখন কলকাতায় আছি। আর আমার গানের জীবনের শুরু আমার মা বাবার থেকে, বিশেষ করে আমার মার থেকে। কারণ আমার বাবা খুব ভালো লিসেনার ছিলেন, এবং আমার মা খুব ছিলেন না, অ্যাকচুয়ালি এখনও আমার বাবা খুব ভালো লিসেনার, এবং আমার মা খুবই ভালো একজন সিঙ্গার। মানে আমার মার থেকে আমার ইন্সপিরেশন ছোটবেলা থেকে, এবং আমার ছোটবেলাটা মায়ের গান শুনেই আমি অর্ধেক গান আমার এখন মুখস্থ। মানে এরকমভাবে আমার জার্নিটা শুরু। এবং হয়তো অনেকেই জানেন যে আমার জীবনটা নাচ দিয়ে শুরু, তারপরে আমি গানে এসেছি। তুমি কি কখনো মানে নিজেকে কখনো শিখিয়েছো, মানে গানের জন্য কোথাও ট্রেনিং নেওয়া, বা প্রপার যে শেখা, ক্লাসিক্যাল বা কিছু শেখা, রবীন্দ্রসঙ্গীত বা কিছু ট্রেন করা নিজেকে? আমি ছোটবেলা থেকে যেটা বললাম, মায়ের কাছে তো একটা ছোট্ট তালিম তো সবসময় পাওয়া যায়। এবং মা যখন গান গাইতো, মা তখন রেয়াজ করতো মা, এবং হারমোনিয়াম নিয়ে আমি তখন বসে চুপচাপ শুনতাম, এবং বেশ কিছু সারগাম মায়ের কাছ থেকে তখন আমার শেখা। এবং তার পরবর্তীতে আমি বেশ ১.৫-২ বছর ধরে আমাদের স্যার রাধাপদ পাল আছে আমাদের ওখানে, একজন খুবই ভালো শিক্ষক, গানের শিক্ষক। ওনার কাছে আমি ক্লাসিক্যালের তালিম নিই। তারপর আমি বিগত মানে এটা আমাকে এখন সাল গুনতে হবে, ২০১৪ থেকে ২৪, ১০-১১ বছর ধরে আমি রথিজিৎ স্যারের কাছে, আমার স্যার আমার খুব কাছের মানুষ। মানে ওনাকে আমি আমার বলতেই পারো যে আমি মানে আমার বাবার মতো দেখি, আমার সেকেন্ড বাবা। তো ওনার কাছে আমি শিখছি। তো এইভাবেই গানের তালিম আমার শুরু। তুমি যখন সারেগামাপা জিতলে, এই যে উইনার হলে, তো কত কিছু চেঞ্জ হলো লাইফে? আমি এখন এসে বুঝতে পারি যে আমি যতটা ভাবি যে না চেঞ্জ হয়নি, আমি নিজে ভাবি যে না আমি তো একই আছি, বা আমি তো সেম মানুষটাই আছি। কিন্তু যারা দেখছেন, আমাদের দর্শক বা অডিয়েন্স, তাদের মধ্যে অনেকটা চেঞ্জেস হয়ে যায় আমাদের প্রতি। তো মানে সেই দেখার দরুন বলতে গেলে হ্যাঁ অনেকটা চেঞ্জ, কিন্তু আমি নিজের থেকে কোনোদিন চেঞ্জ হইনি। একদম। আমি চেষ্টা করেছি যাতে আমি যেরকম প্রথমটি ছিলাম সেরকম এখনটি থাকার চেষ্টা ভীষণভাবে একদম, করি। কেন কি আমি বলবো যে আমি পার্সোনালি তোমার সাথে আমি কন্ট্যাক্টে রয়েছি, তো আমাদের আলাপ অ্যাকচুয়ালি প্রথম একটা অ্যাওয়ার্ড শো থেকে, এবং আমাদের দুজনের জন্য খুব স্পেশাল, খুব স্পেশাল দিন ছিল সেটা বম্বেতে। তো সেখান থেকে আলাপ, এবং
তুমি যে কতটা হাম্বল, মানে অনেকে হয়তো ভাবে যে অঙ্কিতা এত বড় একটা স্টার হয়ে গেছে, সে হয়তো কারোর সাথে কথাই বলে না। তো এই যে হাম্বল, এতটা তুমি হাম্বল এবং এতটা জেনুইন, সেটা আমি বুঝতে পেরেছি। তো এই যে এতটা স্টার হয়ে যাওয়ার পর যে স্টারডম বা মানুষ হয়তো অনেক কিছু ভাবে, কিন্তু তোমার মধ্যে সেই জিনিসটা একদমই নেই, যেটা আমি তোমাকে পার্সোনালি চিনেছি। তো মানুষ হয়তো ভাবে অনেক কিছু বদলে গেছে, কিন্তু তুমি যেটা বললে যে তুমি তোমার মতনই রয়েছো, সেটা কিন্তু আমি তোমার মধ্যে একদমই পেয়েছি। থ্যাংক ইউ। কারণ আমার মনে হয় যে স্টারডাম তো আছে, মানে এটা হয়তো মানুষ ভাবছে, কিন্তু আমার মনে হয় যে যখন মানে এটা বিভিন্ন ক্ষেত্রে, এটা আমার ওপিনিয়ন, যে ধরো তুমি আমার সাথে মিশেছো বলে কিন্তু তুমি আজকে বলতে হ্যাঁ, পারছো হ্যাঁ, যে একদম। আমি হাম্বল আজকে, একদম, বা একদম। তোমার যেটা মনে হয়েছে মনের হ্যাঁ, থেকে হ্যাঁ, আমাকে সেটা তুমি হ্যাঁ। বলছো। কিন্তু অনেক মানুষ আমি দেখেছি যে না চিনে না জেনে অনেক খারাপ মন্তব্য করে, যেটা একটু না খারাপ লাগে আমার পার্সোনালি। কারণ আমি চাই যে মানুষগুলো আমাকে চিনুক, আমাকে তুমি সামনে থেকে দেখো, আমাকে তোমার সাথে কথা বলো এসে, দেন আমার নামে মন্তব্য করো। কেন আমার জাস্ট কোনো একটা কিছু নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে তো মানুষের কথা বলে, কোনো একটা কিছু নিয়ে জাস্ট ওটা নিয়ে কথা বলা শুরু করে দিলেন মানুষ, জানলেনই না আমি মানুষটা কিরকম বা আমি কিরকম ভাবে সেটাকে বলছি বা দেখছি। তো মানুষ ওই ওই জন্যই বলি, মানুষ টু মানুষ ভীষণভাবে ভ্যারি করে, যে একদম। একটা মানুষ একটা মানুষকে কিভাবে দেখছে। একদম। তো মানে আমার এখনো মনে আছে, তুমি যে দিনটার কথা বলছো, ওই দিনটা আমি বারবার বলতে চাই আমাদের দুজনের জন্য খুব ভাবে স্পেশাল special। একটা দিন। এবং আমি তোমার সাথে যখন দেখা করেছিলাম, হয় না একটা পজিটিভ অরা, মানে আমি না খুব ভাবে ফিল হ্যাঁ, করতে আমরা পারি যে দুজনেই সেখানে কলকাতা থেকে বিলং করছি, কলকাতা আমরা থেকে গেছি অতবার। বাঙালি, বিশেষ করে আমি হ্যাঁ। না তোমার মুখে বাংলাটা শুনে আমার খুব ভালো লাগছিল, মানে এতগুলো হিন্দি লোকের মাঝখানে একজন বাঙালি পেয়েছি আমি, আমার কি আনন্দ হচ্ছিল। আর দেখবে তুমি কোথাও যাবে একদম। বাইরে কোথাও, তুমি বাঙালি পেলে না তোমার অটোমেটিক্যালি একদম, নিজের নিজের কিছু মনে আর হবে। আমি তোমার লাইভ পারফরমেন্স দেখেছি, ওখানে তুমি গানটা করেছিলে। তো বিইং আ বেঙ্গলি, আমি তো সেখানে একটা একটা পার্সোনাল টাচ ছিলই, কিন্তু যারা ওখানে শুনছিল তোমার পারফরমেন্স, লাইভ পারফরমেন্স, তারাও মানে একদম অবাক, মানে এত সুন্দর গলা। মানে আমি সত্যিই মনে করি যে সরস্বতীর বাস গলাতে থাকলে এরকম একটা ভয়েস কোয়ালিটি এবং এত সুন্দর গান গাওয়া যায়। নেক্সট যেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো, সেটা সবাই আই থিঙ্ক মানে আমার মানে সবাই চায় জিজ্ঞেস করতে, সেটা হচ্ছে তুমি কি ভাগ্যে বিশ্বাস করো, ডেস্টিনি না হার্ডওয়ার্ক? এই যে ব্যাপারটা তুমি কিভাবে নিজেকে দেখো? ভাগ্য আর ডেস্টিনিকে একসাথে মিলতে হবে, তবেই আমি যে জায়গাটা চাইছি সেই জায়গাটা আমি পাবো, এটা আমার মনে হয়। কারণ খুব কষ্ট করেও একটা মানুষ একটা জায়গায় পৌঁছয় না, হয় না একটা দিন ওই বলে না লাক ফেভার করে যায় বা একদিন ভাগ্য কাজ করে যায়, সেদিন হয়তো আমার থেকে ওই মানে জয়ের অন্য কারোর দরকার ছিল, সে সেটা পেয়ে গেছে, বা তার থেকে আমার বেশি দরকার ছিল, হ্যাঁ। আমি পেয়ে গেছি। তো আমার তার সাথে হার্ডওয়ার্কটাও থাকতে হবে, আর তার একদম। সাথে ভাগ্যটাও থাকতে হবে। হার্ডওয়ার্ক দিয়ে অবভিয়াসলি কাজ করা যায়, কেন কাজ, প্রচুর মানুষ কাজ করছে, কিন্তু ওই ভগবান দেখে না যে আচ্ছা তুমি হার্ডওয়ার্ক করছো, চলো তোমার একটা চান্স দিই, ওইটাই ভাগ্য, ওই চান্সটাকেই তোমাকে কাজে লাগাতে হবে। একদম। মানে এটা আমার মতে মনে হয়। আমি ওই জন্যই আমি প্রথমেই তোমাকে আসার থেকে বলেছিলাম আমার ওয়ার্ড স্টক এবং আমার ওই কথা, মানে আমি একদম গুছিয়ে বলতে পারি না। আমি আবারও বলছি ক্যামেরার সামনে, যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ নিজের মনে নেবেন না, কারণ আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না সত্যি। তুমি একদম ঠিকই বলেছো, মানে এটা আমি সবাইকে, আমার ক্লায়েন্টসদেরও বলি এবং সবাইকে বলি যে শুধু হার্ডওয়ার্ক, মানে তাহলে তো 24 ঘন্টা কাজ করলে সেই একেবারে রাজা হয়ে যেত, কিন্তু হার্ডওয়ার্ক প্লাস ডেস্টিনি, এই দুটো যতক্ষণ ম্যাচ হবে না, মিরাকলস উইল নট হ্যাপেন। ওই মিরাকলটা মানে একটা একদম। ম্যাজিক্যাল মোমেন্টটা হওয়ার জন্যে হার্ডওয়ার্কটা তো অবশ্যই দরকার। মানে আমি সবাইকে বলি যে হাতে পাথর পড়ে আর আমি শুয়ে থাকবো, না, তাহলে কিন্তু হবে না। যেটা Actually অ্যাস্ট্রোলজিক্যালি আমি সবাইকে বলি যে হার্ডওয়ার্ক ইজ অলসো ইম্পর্ট্যান্ট, বাট আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি যে দশা থাকে, ট্রানজিট থাকে, তো সেটাও কিন্তু ক্লিক করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর আমি মনে করি যে আমি যদিও বা তোমার পার্সোনাল চার্ট দেখিনি এখনো, বাট তোমার
মানে একটা ম্যাজিক্যাল মুভমেন্টে এই দশা বা একটা হরোস্কোপের সাপোর্ট অবশ্যই ছিল, সেই জন্যেই কিন্তু তুমি এই Thank you. তুমি আরো জার্নিটা ভালো বেটার বলতে পারবে এই বিষয়ে। অবশ্যই ম্যাজিক্যাল মুভমেন্ট হয়েছে। আর একটা জিনিস যেটা আমি তোমাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই যে নজর দোষ, অনেকে বলে যে নজর লেগে যায় বা ভীষণ নজর মানি। দোষ, এটাকে কি তুমি বিশ্বাস আমি করো? ভীষণ মানি, হুম আমি খুব ভাবে মানি। মানে মানে এটা আমি নিজে দেখেছি এবং আমার সাথে ঘটেছে। হুম কারণ যদি একটু আমি আমাদেরকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বা কিছু যদি বলো। তো আমি যেটা মানে মেইন যেটা আমার থট মনে হয়, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। হুম আর এই সোশ্যাল মিডিয়াতে না মানে আমরা অনেক কিছু না চাইতে পোস্ট করে দিই। আমাদের খুব হ্যাপি ফিল হচ্ছে, আচ্ছা এই হুম, জিনিসটা হুম, আমার সাথে হচ্ছে, আমি একটু পোস্ট করে দিই। হ্যাঁ বাট ওই পোস্ট করার সাথে সাথেই না অদ্ভুতভাবে একটা খারাপ অরা কাজ করা শুরু করে। খারাপ অরা কি বল, মানে একটা মানুষ বলছে ও এটা পেয়ে গেল, এটাও কিন্তু এক ধরনের নজর। এটা আমার সেটা মনে মেবি হয়। জেলাসি হতে পারে সেটা জেলাস বা থেকে বা নেগেটিভ ওটা একটা অরা মানে যেটা তুমি বলছো। উনি কিন্তু হয়তো ভালোভাবেই হুম। বলছেন যে ও পেয়ে গেল, হ্যাঁ ঠিক আছে ভালো। কিন্তু এটাও কিন্তু সেই নজর হিসাবেই কাজ করছে আমার জীবনে। এবং আমার জীবনে এরকম দেখেছি, আমি একটা ছবি পোস্ট করেছি, তারপরে সেই মানুষের সাথে আমার তুমুল ঝগড়া লেগে গেছে। হুম, মানে এটা আমি নিজে, আমি যার জন্য এখন খুশির মুহূর্ত আগে হয়ে যাক, হুম, তারপরে আমি মানুষকে জানাবো। আগে এটা হোক, তারপরে আমি পোস্ট করব। মানে আমার না এই বিষয়টাতে এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি তারপর থেকে এই বিষয়টাকে খুব মেনটেন করি। হুম। আর আমার মনে হয় তোমার যে কোনো খুশির খবর নিজের মধ্যে রাখো, আগে সেটা ঘটুক, তারপরে একদম, মানুষকে একদম, বলো। একদম। আর ছোটবেলায় কখনো কারোর সাথে কনসাল্ট করানো অ্যাস্ট্রোলজিক্যাল, কেন কি আমি দেখছি তুমি হাতে পড়ে আছো, তো সেক্ষেত্রে আমি একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস আরো করবো। দেখাতে পারি, আমার এখানে আছে। আচ্ছা, তো মানে এটা মানে কি এক্সপিরিয়েন্স? এটা এক্সপেরিয়েন্স মানে মানে এটা মানে আমার থেকে আমার মা, বিশেষ করে মায়ের কথা কেন তুললাম, ভীষণভাবে মানে আমার মা। আমার মা, আমি যখন এখানে আসছি তখন আমার মা অলরেডি আমাকে বলে দিয়েছে, আচ্ছা তুই কিন্তু এই দিদির কাছে যাচ্ছিস, আমার সাথে কিন্তু কথা বলাবি, আমার কিন্তু অনেক কথা আছে। আমার মা এই বিষয়গুলো খুব মানে। আর ওই মায়ের জন্যই আমার এই বিষয়গুলো পড়া। মা বলেছে পড়ে রাখ, কি হবে কি না হবে তোর ভেবে দরকার নেই, তুই শুধু পড়ে তোর কাজটা করে যা, তারপরে যেটা হবে বাদবাকিটা ঠাকুর একদম। বা পাথর মাথর সবাই একদম। দেখে নেবে। মানে কোনো রেজাল্ট পাওয়া বা ছোটবেলায় কেউ বলেছিল তোমাকে যে তুমি এরকম একটা ইন্ডাস্ট্রিতে সিঙ্গিং ব্যাপারে তুমি শাইন করবে, বা এরকম কখনো কি কিছু হয়েছে? এইটা না মানে আমি আমার বাবার মার মুখে শুনেছি অনেক ছোটবেলায়, একজনের, আমি নামটাও জানি না, হ্যাঁ। আর আমি সত্যি মানে এখন মনে করলেও না, না, হয়তো নাম নামটা নিতে আমি হবে না, বলতে তুমি পারবো না। এমনি বলো। মানে ওনার কাছে ছোটবেলায় নর্মালি যেরকম সবাই নরমাল, যায়, হ্যাঁ। আমরাও গেছি, আমিও গেছি। তো উনি প্রথমে আমার হাত দেখেই বলেছিলেন যে তুমি তোমার হাত না কাউকে কোনোদিন দেখাবে না। আমি বললাম ঠিক আছে, এটা আমি শুনেছি বাবা মার কাছ থেকে, আমি জানি না আদৌ ঘটনাটা কি, মেবি বাবা মা আমার সত্যি মিথ্যে কথা বলবেই না অবভিয়াসলি। কিন্তু ওইটাই, ঘটনাটার পরে উনি বাবা মাকে বলেছিলেন তোমার মেয়ে বিদেশ যাবে। আর সত্যি আমি ঘুরে এসেছি, আমার দেশের বাইরে গেছি। এবং তারপরে থেকে আরো অনেক কথা বলেছে, বাবা মা আমাকে সব কথা বলে না, আর বলা উচিতও নয়। বলা উচিত না, একদম। কারণ তুমি যখন সেই বিষয়টা দেখে একদম। নিচ্ছ বা শুনে নিচ্ছ না, তোমার আমার একটা কনফিডেন্ট কাজ করবে, এটা একদম। হবেই তো আমার সাথে, আমি করে কি তাহলে আমি করব, কেন খাটবো? খাটবো। এই যে একটা ক্যাজুয়াল অ্যাটিটিউডটা চলে আসে। তো আমার মনে হয় যে ভবিষ্যৎটা ভবিষ্যতের মতোই থাকুক, যিনি বলেছেন ওনারটা আমার মাথায়, এবং আমি তার জন্য কাজ করব। কারণ তারটা ভেবে যদি আমি চুপচাপ ঘরে বসে থাকি আজকে, তাহলে একদম। তো আমি যেতে পারবো না, সেই জায়গাটাই আমি অ্যাচিভ করতে একদম। পারবো না। তো আমার মনে আছে এই ঘটনাটা। আর উনি বলেছিলেন যে মানে তোমার মেয়ের মাথা খুব চঞ্চল মাথা, তো তার জন্য আমাকে ঠান্ডা করার জন্য মুক্ত মুক্ত দিয়েছিলেন আমায়। আমার আমার বহু বছর ওটা পড়েছিলাম, এখন আবার ওটাকে রিসাইকেল করে ঠিক করে আবার পড়েছি। তো বলেছে তোমার মেয়ের মাথা খুব চঞ্চল, ওকে শুধু একটু শান্ত থাকতে বলো। আর সত্যিই আমি খুব চঞ্চল, মানে আমি এখন খুব শান্তভাবে কথা বলছি, কারণ আমি নর্মালি কোথাও যেখানে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে, আমি খুব হুড়বুড় 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 করে কথা বলি, যার জন্যই আমার মেন কিছু কিছু জায়গায় ভুল হয়ে যায় বা মানুষ আমায় ভুল বুঝে নেয়। তো তারপরে থেকে এখন রিসেন্ট আমি খুব ভাবে চেষ্টা করছি যাতে একটুখানি শান্তশিষ্ট ভাবে কথা বলা যায়। না, তুমি খুব মিষ্টি, এবং Thank আমি you. যেটা বললাম যে তোমার এই যে থিঙ্কিং, মানে তোমার এই ডেস্টিনি, হার্ডওয়ার্কের এই যে
আলোচনা যেটা আমরা করছি, তোমার বিলিফ কি সেটা আশা করি মানে দর্শকরা অনেকে হয়তো জানেন না যে তোমরা বিশ্বাস করো কি করো না। না এটা তো যেটা সেই আমি জন্য এই প্রথমবারই কোয়েশ্চেনটা আমি বলছি এই তোমাকে বিষয়গুলো করলাম। এসে হ্যাঁ, তোমার যাতে ইয়েতে। তারাও বোঝে যে না এইটা অনেকের লাইফে ইম্প্যাক্ট করে। হ্যাঁ, করে। মানে ডেস্টিনি, লাক যে একটা ব্যাপার রয়েছে, ক্লিকিং ফ্যাক্টর হুম। এটা রয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমি যাকে মানি তিনি সবাইকে একটা করে সুযোগ দেন। সবাইকে। এবার তুমি সেই সুযোগটাকে কিভাবে কাজে লাগাচ্ছ একদম। বা সেই সুযোগটাকে নিয়ে তুমি কিভাবে ইউটিলাইজ করছো পরবর্তীতে, তোমার কাজটা কিভাবে চলছে সে কিন্তু দেখে। তোমার কাজ যদি বন্ধ হয়ে যায় সেও বন্ধ হয়ে যাবে। একদম। আর তোমার যদি মানে, কাজ চলতে থাকে তার হাত এরম ভাবে আছে তোমার একদম। মাথার উপরে। অপরচুনিটি আমার মনে হয় ঠাকুর দেবেন। দেবেই এবার সেটা সেটাকে একবার নয়, কিভাবে কিন্তু ইউটিলাইজ সেটা করা হচ্ছে। তোমাকে হয়তো মাল্টিপল টাইমস দেবে। তোমার মনে হতে পারে যে আমাকে সুযোগ দিচ্ছে না, কিন্তু তোমাকে কিন্তু ভগবান কোনো না কোনো দিক থেকে একটা সুযোগ করে দিচ্ছে। তুমি কিভাবে কাজে লাগাবে সেটা তোমার উপরে। একদম। এটা আমি খুব ভাবে মানি। ঠিক, একদম ঠিক কথা। অঙ্কিতা, আর একটা জিনিস যেটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমার ভাইরাল সং, মানে তোমার কিছু কিছু খুব ভাইরাল সং রয়েছে, তো সেগুলো যখন খুব ভাইরাল, ফার্স্ট ভাইরাল সংটা তোমার কি? আমার ফার্স্ট আমার মনে আছে আমার ভাইরাল সং কমলা। আমার প্রথম আমি তার আগে না মানে এই ঘটনাটা আমি মানে বলি না সচরাচর কোথাও। এই তার আগে আমি কিন্তু অনেক গান ছেড়েছি। মানে অনেক গান ছেড়েছি। দেখো আবার আমি ভুলভাল মানে একটা ওয়ার্ড বললাম, রিলিজ করেছি। তার আগে আমি অনেক গান রিলিজ করেছি এবং সেই গানগুলো যথেষ্ট আমার খুব পছন্দের গান। আর কমলাটা ছিল এমন একটা গান যে গানটাতে আমি আমার সবটুকু দিয়ে দিয়েছিলাম। মানে তখন অলরেডি করোনার টাইম এবং সত্যি তখন ফিনান্সিয়ালি একটু অসুবিধায় চলছিলাম আমরা সকলেই। তো সেইখান থেকে আমি ভেবেছিলাম যে না আমি যখন করব একটুখানি চলো না করে দেখি একটা নর্মালি। আর মনে আছে ওই পুরো মিউজিক ভিডিওর যে আমার সাজ, আমার সেকেন্ড লুকের সাজ বা আমার পিছনে যারা ডান্সার তাদের সাজ আমার মা বলে দিয়েছিল যে তুই এটা কর, এটা ভাবে পর। আমার মা পরিয়ে দিয়েছিল আমায়, বা তুই এইভাবে স্টাইলটা কর, এইভাবে মাথায় ওইটা দে। তো অত কিছুর পর গিয়ে যখন আমি দেখলাম যে গানটা মানুষের পছন্দ হচ্ছে এবং মানুষ মুখে মুখে, আর তারপরে যখন গানটা আরো ফ্ল্যারিশ করলো, ওয়ার্ল্ড কাপে বেজেছে গানটা। মানে ফুটবলের বিশ্বকাপ কাতারে স্টেডিয়ামে নাকি এই গানটা বেজেছে। আমি না ভাবছি আমার তো জীবনে মানে বিরাট পাওয়া হয়ে গেছে এটা। মানে আমার গান বিদেশে বাজছে। মানে তখন না মানে আমার কাছে মনে হয়েছিল যে হয়তো আমি যতটুকু দিয়েছি সেই কাজটার প্রতি যতটুকু আমার নিষ্ঠা ছিল সেই নিষ্ঠাটুকু আমি দেখতে পাচ্ছি। একদম। তো আমার প্রথম ভাইরাল সং কমলা এবং তারপরে ভাইরাল যেটা হয়েছে অনেক টুকটাক রিলস ভাইরাল হয়েছে। আর রিসেন্ট যেটা খুবভাবে ভাইরাল হয়েছে সেটা একটা পুষ্পার গান, এবং সেটা সবাই জানেন। ওইটা একটা মানে আমি আমি জানিও না ওটা কীভাবে ভাইরাল হয়েছে। ওটা নর্মালি আমি স্টেজে গাইছিলাম। অ্যাকচুয়ালি আমার মনে আছে স্টেজটা, যে স্টেজটায় গলা ভাঙার একদিন বাদে শো ছিল আমার। মানে গলা ভাঙা থেকে আমি জাস্ট উঠেছি, একটা স্প্যান ছিল যে আমার গলা বাজেভাবে ভেঙেছিল, ইনফেকশন হয়ে গেছিলো আমার গলায়। তো ওই স্প্যান থেকে উঠেছি একদিন, তখনও গলাটা কিন্তু ঠিক নেই আমার, তখন ফ্যাস 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 করছে, উপরের নোট আমি লাগাতে পারছি না। তখন ওই ভিডিওটা তখন মানে ওই স্টেজটা আমি করেছিলাম। তো তখনও ভাবিনি যে নর্মালি ওই গানটা আমি প্রায় টুকটাক অনেক স্টেজেই গাইতাম। আর ওরমভাবেই আমাদের প্ল্যান ছিল যে ওরকমভাবেই আমরা করব। তো ওই বিষয়টা হতে 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 কবে যে গানটা মানে খুব গানটা কিন্তু অনেক পুরনো শোয়ের একটা গান, খুব রিসেন্ট এসে ভাইরাল হয়েছে। তো ওইটা দেখেও ভালো লাগে যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বাইরের মানুষ, অ্যাকচুয়ালি কলকাতা ওই গানটার জন্য আমাকে কলকাতা বা বাঙালিদের বাইরে মানুষ চিনেছে। কারণ আমি আজকে ব্যাঙ্গালোরে গেছি, আজকে আমি বাইরে কেরালাতে শো করতে গেছি বা কান্নাডা শো করতে গেছি, আমি কিন্তু পিওর কান্নাডাও শো করেছি। তারা কিন্তু জানে আমাকে ওই একটাই গানের জন্য, ওই মেয়েটা ওয়ান্টা বাম আমার ওই গানটা গেয়েছিল, আছে এরকম একটা এক্সপ্রেশন দিয়েছিল। মানে আমার এটাই ভালো লাগে যে মানে বাইরের মানুষ আমাকে, বাঙালিদের অবভিয়াসলি বাঙালিরা মানে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, প্রচুর, এখনো দিচ্ছে। আর আমি চাই এই ভালোবাসাটা যাতে আমি সারা জীবন পেতে থাকি আর আমি ভালো কাজ দিতে থাকি। অবশ্যই অবশ্যই। তো ওইটার পরে আমার গিয়ে মনে হয়েছে যে আচ্ছা মানে বাইরের মানুষ আমাকে চিনতে পারছে, এটা ভালো লাগা, অন্য একটা ভালো লাগার বিষয়। একদম। নেক্সট যেটা অঙ্কিতা, সেটা হচ্ছে যে
তুমি কি মানে সাজেস্ট করবে, যেমন যারা ইউথ, যারা এখন গান শিখছে বা যারা সিঙ্গার হতে চাইছে, যাদের খুব ইচ্ছা সিঙ্গার হওয়ার জন্যে, যারা স্ট্রাগল করছে, যারা ছোট ছোট বাচ্চারা, আমাদের বাঙালিতে একটা কালচারই রয়েছে যে ঘরে ঘরে গান শেখা, তাদের কি মেসেজ দিতে চাইবে আমাদের এই পডকাস্টের থ্রু দিয়ে, যে তাদের কিভাবে নিজেকে তৈরি করা উচিত, যদি বলো। তৈরি মানে আমি একটা কথা হয়তো মানে আমি আবারও বলছি, এই কথাটা আমি ওইভাবে একদমই বলতে চাই না, কিন্তু সব শিল্পের না একটা আশীর্বাদ হয়। মানে অনেক মানুষ আমি দেখেছি, তারা হয়তো সা লাগাতে পারছে না, কিন্তু তাদের গান শেখার প্রচুর ইচ্ছে। আহ, আবার যারা সুর, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কটা শিল্প আমরা দেখতে পাই, যে কোনো ধরনের শিল্পী, বিশেষ করে এই গান বাজনার ক্ষেত্রে মিউজিক ইন্ডাস্ট্রি বলবো না, এই জগৎটা যেটা পুরো একদম আমাদের মিউজিককে ঘিরে রয়েছে, এই মিউজিকটা না একটু আশীর্বাদের প্রয়োজন একদম। হয়। কারণ আমার মনে হয় যে আশীর্বাদ ছাড়া একটা মানুষ সুরে সা লাগাতে পারে না। এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন, যে আমি মানে খুবভাবে পড়াশোনা করে একটা ডিগ্রি পেয়ে যাব, কিন্তু আমি 40 বছর সা লাগিয়ে সাটা লাগাতে পারবো না শিখে। ঠিক, একদম। তো এটার জন্য একটা খাঁটি ছোট্ট কথা একদম। আশীর্বাদ, ছোট্ট, মানে এটা হয়তো শুনতে মানে আমি খুব আবারও খারাপ বলছি, লাগবে হয়তো, খারাপ লাগছে, but হ্যাঁ, এটা না কিন্তু এটা খুব সত্যি ভাবে কথা। সত্যি। এবং যারা আমি বলছি গান শিখতে চান এবং যাদের গলায় সুর আছে, যাদের মায়ের আশীর্বাদ আছে যার প্রতি, মানে তারা যদি সেরকম নিজেকে দেখতে চান, আমি বলবো যে গানটাকে মানে আঁকড়ে ধরতে হবে। মানে আমি যেটা করেছি, আমার বাবা মা কিন্তু পড়াশোনা, অনেকের জীবনে আমি দেখেছি পড়াশোনার জন্য গান বাজনা ছেড়ে গেছে ম্যাক্সিমাম। সেটা গান নয়, হয়তো কেউ ক্রিকেট খেলে, নাচ করে, যে একদম। কোনো শিল্প, আমি বলছি তো যে কোনো শিল্প না অনেক সময় পড়াশোনার নিচে চাপা পড়ে যায়। তো এটা আমার কাছে খুব একটা দুঃখ পাওয়ার বিষয়, যে যখন আমার কাছে সেই ট্যালেন্টটা আছে, বা এটা কিন্তু আমার মানে পাশের কারোর নেই, ধরো পাশে একটা ছেলে বসে আছে, সে ভালো পড়াশোনা করতে পারে, কিন্তু সে কিন্তু ভালো ক্রিকেট খেলতে পারে না, সেই ক্রিকেট ট্যালেন্টটা কিন্তু আমার মধ্যে আছে। একদম। তো যখন সেটা আছে, কেন আমি ইউটিলাইজ করব না, কেন সেটাকে আমি মানে একটা বড় জায়গায় দেখব না? তো এটা মনে হয় যে সব সময় বড় ভাবো এবং বড় চিন্তা ভাবনা করো। তুমি যখনই বড় চিন্তা ভাবনাটা করবে, তখন সেই জায়গাটায় তুমি পৌঁছানোর জন্য মানে সেরকম একটা হার্ডওয়ার্ক তো অবভিয়াসলি দরকার হয়, এবং সেই জায়গাটায় পৌঁছানোর জন্য তোমার মানে একটা লাইন অলরেডি একটা তৈরি করে দেবে, কারণ তোমাকে সবসময় বড় ভাবতে হবে। আর যারা গান শিখছো, সবসময় থিঙ্ক বিগ। একদম। অঙ্কিতা, এমন কোনো ঘটনা যেটা একটু আলাদা, হাটকে, বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার যেখানে ডিভাইন ব্লেসিং এর তুমি একটা পেয়েছো, এরকম কোনো ঘটনা এক্সপিরিয়েন্স কি লাইফে করেছো? আসলে জীবনটা এত ছোট ছোট ঘটনার উপর, মানে আমার অনেক ছোট ছোট ঘটনা অলরেডি মনে পড়ে, কিন্তু সেই ঘটনাগুলো বলতে গেলে হয়তো তোমার পুরো পডকাস্ট, আজকের দিন, কালকে রাত সব লেগে যাবে। বাট আমি খুব রিসেন্ট একটা ঘটনা বলছি। আমার খুব আমার ভোলে বাবার একটা গান আমি রিসেন্ট মানে করেছি, গানটার নাম চন্দ্রচূড়া। একদম আমার খুব পছন্দের গান, পছন্দের। এবং আমারও পার্সোনাল ফেভারিট হচ্ছে তোমার চন্দ্রচূড়া। একদম, Thank you, খুব thank ভালো you. লাগে। কারণ মানে আমার এবং আমার পার্টনার, মানে আমার খুব দুজনই আমরা একসাথেই, আমরা খুবভাবে শিবজিকে আমরা খুবভাবে প্রাধান্য দিই নিজের জীবনে, এবং সব ঠিক আছে, কিন্তু এই মানে চন্দ্রচূড়ার ঘটনা পার্টিকুলার আমি কেন তুলে ধরলাম, কারণ আমি খুব একটা বাজে ফ্রেজ দিয়ে যাচ্ছিলাম চন্দ্রচূড়ার আগে। এবং চন্দ্রচূড়াটা যখন আমি শ্যুট করি, গাই, তখনও মনে হয়নি যে বিষয়টা ঠিক আছে। আর অদ্ভুতভাবে মানে চন্দ্রচূড়াটা যেদিন আমি রিলিজ করেছি, তার 3 দিনের মাথায় গানটা ট্রেন্ডিংয়ে যায়। তো ট্রেন্ডিংয়ে যাওয়ার একটা ঘটনা আছে। ট্রেন্ডিংয়ে যেদিন যায়, সেদিন আমি না বিভিন্ন কারণে ডিস্টার্ব হয়ে, মানে কারণটা আমি সত্যি বলতে চাই না, বিভিন্ন কারণে ডিস্টার্ব হয়ে আমি খুব কাঁদছিলাম বাড়িতে বসে। আমি ওনার দিকে তাকিয়ে বলছিলাম যে, ঠাকুর, এটা তো আমি ডিজার্ভ করি না, বা এটা তো আমি নই। আমি খুব একদম মানে আকুতি মিনতি করে কেঁদেছিলাম ঠাকুরের কাছে, যে কেন হচ্ছে এটা আমার সাথে, বা আমি কেন? আমি না মানে তার আগেও ফোন দেখেছি, আমি তো নর্মালি তার আগেও গানটা প্রায় বহুবার শুনেছি। তার আগে কিছু ঘন্টা আগে আমি জাস্ট ফোনটা খুলেছি, আমি ফোনটা খুলে আমার চন্দ্রচূড়া পোস্ট ছিল, আমি জাস্ট স্ক্রল করেছি,
স্ক্রল করে আমি দেখি ওই টিক মার্ক থাকে না ট্রেন্ডিং এর, হ্যাঁ কি খানা ট্রেন্ডিং এ, মানে তখন না ওই পুরো কষ্টটা কোথাও না কোথাও পুরো একটা মানে পুরো 360 ডিগ্রি পাল্টি খেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমি ঠাকুর তুমি করিয়েছো না এটা, তুমি করালে, মানে আমি কিন্তু রীতিমতো আমি ওই মানুষটার সাথে মনে হয় যেন কথা বলছি, আমি মানে একটা মানুষের সাথে তোমার সাথে যেমন আমি সামনে বসে আজকে কথা বলছি, আমি না তার সাথে কথা বলি, তো আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। তো এরকম একটা মনে হয় যে উনি ব্লেস করেছে এই জায়গাটায়, না হলে এই জায়গাটা এরকম ভাবে হওয়া আর এরকম সিচুয়েশনে হওয়াটা খুব একটা আনএক্সপেক্টেড আমার কাছে। এবং আমি এটা একবার নয় বহুবার এই সেম জিনিস ফেস করেছি। কারণ যখন আমি ঠাকুরের, এটা আমি সবাইকে মানে বলছি ওর জন্যেই, কারণ তুমি যদি সত্যি কোনো জিনিস খুবভাবে মন থেকে ডাকো বা চাও, সে তোমারটায় সাড়া দেবে, কিন্তু তোমাকে মানে মন থেকে ডাকতে হবে। তাহলে এটা কি আমরা ওই ল অফ ম্যানিফেস্টেশন যেটা আমরা বলি আর কি, মানে যেটা তুমি বলছো যে মানে শাহরুখ খানেরই ডায়লগ কিসি দিল কো মানে কিসি চিজ কো আগার সচ্চে দিল সে চাহো তো পুরি কায়নাত। একদম আমি মানে কথাটা মানে আমি ওম শান্তি ওম আমার খুব পছন্দের একটা মুভি, আর ওই কথাটা যেদিন থেকে আমি শুনেছি না সেদিন থেকে আমার মনে কোনো না কোনো দিন চলে যে সত্যি যে এটা যদি আমি মন থেকে চাই বা আমি মানে এটা চাইছি এটা হোক, ওটা হবেই। ওটা তোমাকে কোনো না কোনোভাবে তোমার যদি চেষ্টা থাকে, তোমার সেই জায়গার প্রতি যদি শ্রদ্ধা থাকে, তোমার কাছে সেই জায়গাটা পৌঁছে যাবে। এটা আমার মনে হয় প্রফেশনালি যেটা আমরা করছি সেটাতে অনেস্ট থাকা, এবং আমরা যে কাজটাই করছি সেটা যদি আমরা 24 ঘন্টা মাথার মধ্যে একই কথা যখন আমরা রিপিটেশনে ভাবছি যে এটাই হবে, এটাই করতে হবে, আমি পারবো, পজিটিভ থিঙ্কিং যদি আমরা সবসময় করি, ওটা অবশ্যই ফলিত হবে। যেটা আমরা বলি ল অফ ম্যানিফেস্টেশন, বা যে কোনোভাবে যদি একটা জিনিসকে আমরা প্রচণ্ডভাবে, যেটা তুমি বলছিলে আঁকড়ে ধরে থাকা, তো ওটা হবেই, হতে বাধ্য। আর তুমি যেটা বললেই নেগেটিভ পজিটিভ, আমি না এটা খুব ভাবে ফিল নেগেটিভ পজিটিভ, হ্যাঁ আমি কোন একটা রুমের ভেতরে ঢুকে বুঝতে পারি জায়গাটা পজিটিভ না নেগেটিভ। আর এটা তাহলে আমি বলবো যে ঠাকুর তোমাকে সেই ইনটিউটিভ পাওয়ারটা দিয়েছে, সবার থাকে না হয়তো, কিন্তু এটা আমরা ওই 6000 অ্যাস্ট্রোলজি থেকে আমরা ইনটিউটিভ পাওয়ারটাকে দেখি, তো এটা সবার মধ্যে থাকে না, যেটা তুমি বলছো যে তুমি ঢুকে যদি এক্সপিরিয়েন্স করতে পারো। আমি একটুখানি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে ধরো কোনো আমরা একটা ঘরে বসবাস করছি, সেই ঘরের বাস্তুটা কিরকম ভাবে ম্যাটার করে একটা মানে তা সেই মানুষদের প্রতি, মানে ধরো সে যদি বাস্তু খারাপ থাকে আর যদি ভালো থাকে, সেই দুটোকে মানে তুমি কিভাবে বোঝাবে আমাদের? ভীষণভাবে ম্যাটার করে আমাদের। অ্যাকচুয়ালি বাস্তুশাস্ত্র ইজ নাথিং বাট স্পেশিয়াল এনার্জি, যেটা আমি বিভিন্ন ধরনের আমার কন্টেন্ট ভিডিওজেও বলেছি, যে আমাদের যেমন বডিতে পঞ্চতত্ত্ব রয়েছে না, যেন অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ, পঞ্চতত্ত্ব রয়েছে, তো সেরকমভাবেই অ্যাস্ট্রোলজিক্যালিও পঞ্চতত্ত্ব রয়েছে, আর বাস্তুতেও কিন্তু প্রত্যেকটা দিকের 5টা এলিমেন্টস রয়েছে। তো এবার যখনই ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, উত্তর পূর্ব দিক, ঈশান কোণ যেটাকে আমরা বলি, এবার উত্তর পূর্ব দিকে যদি কেউ টয়লেট বা রান্নাঘর করে ফেলছে, যেখানটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ঠাকুর ঘর, তার মানে ঠাকুর ঘরের দিকে আমরা যদি ফ্লাশ করি বা ওই রান্না করি, তাহলে সেই বাস্তুতে অবশ্যই নেগেটিভিটি কাজ করবে। মানে রিপিটেড ভাবে হেলথ প্রবলেমস থাকতে পারে, বা কোনো ক্রনিক প্যারালিসিস বা কোনো ক্রনিক ডিজিজ চলে এলো কারুর, পড়াশুনোয় মন না লাগা, মানে ডিফারেন্ট অ্যাসপেক্টসে প্রবলেমস শুরু হয়ে গেল। তো এটা কিন্তু ধরো মানে সবাই তো মানে সব অত বোঝে না, তোমার কি সাজেশন থাকবে যে এইটাকে ঠিক রাখার জন্য বা এইটাকে একটা ঠিক দিকে রাখার জন্য কি কি মানে করলে ভালো হয়? না আমি জানতে চাইছি তোমার কাছে পার্সোনালি, মানে এই বিষয়টাকে ঠিক রাখতে কি করলে ভালো হয় সেই মানুষগুলোর জীবনে? সবাই তো কনসালটেশন নিতে পারে না, এবং হতেই পারে যে যারা আমাদের এই পডকাস্টটা দেখছে তাদের হয়তো উত্তর পূর্ব দিকেই হয়তো রান্নাঘর বা বাথরুম রয়েছে, জানেনই না, অনেক জানেনই না মানে এই দিকগুলো আমাদের বাড়ির এখানে এই দিকগুলো এই জিনিসপত্রগুলো আছে। তো সেক্ষেত্রে তারা কিছু হোম রেমেডিস, খুব চটজলদি হোম রেমেডিস করতে পারে। সল্ট হচ্ছে নুন, আমাদের সন্দক নুন যেটা আমরা উপসে খাই, তো সেই সন্দক নুনটা অ্যাকচুয়ালি নেগেটিভিটি রিমুভ করে। তো ওই সন্দক নুন আর ফিটকিরি যদি ওই নর্থ ইস্টের বাথরুমে যদি কেউ রেখে দেয়, অনেকটা কিন্তু কিওর হয়।
বাট নর্থ ইস্টের প্রবলেম কিন্তু 100% কিউরেবল নয়, নয়। একদমই সেটার নয়। জন্য সেটাকে পুরো একদম হ্যাঁ, যদি কেউ transfer ওই করে দিতে হ্যাঁ রিনোভেট করে ফেলে বেস্ট। কেন কি অ্যাকচুয়ালি কি বলতো, মানে অনেকে ভাবে যেহেতু তুমি এই কথাটা তুললে, একদমই তাই please, আমি আমি খুব ভাবে ইন্টারেস্টেড মানে তাই আমি বিষয়টা বলছি শুনতে। অ্যাস্ট্রোলজি কোনো ম্যাজিক নয়, মানে আমি এটা করলাম আর আমি এটা এই যে আমারও- হয়ে গেল এরকম কোনো ম্যাজিক নয়। এটা একটা শাস্ত্র, এটা 5,000-6,000 বছর আগের একটা শাস্ত্র, এটা পুরো ম্যাথস এবং ক্যালকুলেশন। এবারে এটাকে যদি কেউ কাজে লাগাতে পারে, ডেলি লাইফে অনেক চেঞ্জেস করতে হবে তাকে। ওই যে বললাম শুধু পাথর পড়ে রাজা হওয়া যাবে না, মানে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং ওই যে উত্তর পূর্ব দিকের যে দোষটা রয়েছে সেটাকে নির্মূল করার জন্য কিছু লাইফে চেঞ্জেসও করতে হবে। শুধু আমি ওখানে নুন রেখে দিলাম আর আমার বাস্তুদোষ উড়ে গেল, না, সম্ভব নয়। তোমাকে নিজেকেও চেঞ্জ হতে যেমন হবে আমি তার সবাইকে বলি পোকরাজ পড়ে আছি, পোকরাজটা হচ্ছে বৃহস্পতির জন্যে, আর আমি গুরুজনদের সাথে মানে তর্ক করব বা গুরুজনদের আমি অগ্রাহ্য করব, তাহলে কিন্তু বৃহস্পতি কখনো ভালো ফল দেবে না। তার মানে আমাদের কিন্তু কর্মাটাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে। এটা আমি খুব বিশ্বাস করি যে তুমি যে ফলটা করছো বা তুমি যদি একদম। কিছু খারাপ করো, মানে এই জন্মেই তুমি তার এই কর্ম বা কর্মা যাকে বলা হয় সেটা তুমি পেয়ে তারপরে যাবে। একদম। এটা আমার মনে হয়, এটা নাও হতে পারে, এটা আমি এটা হয়, মানে হয়তো এটা তুমি তার ভালো থেকেই বলতে তুমি পারবে। পাবে না, অন্য কারো থ্রু দিয়ে যদি হ্যাঁ। তুমি কোনো খুব গুড কর্মাস করছো, গুড ডিডস যেটাকে আমরা বলি, তার থেকে যদি না পাও, অন্য কেউ তোমাকে একটা ডিভাইন ব্লেসিং তোমার আমি লাইফে ওটাই- ঠিক আসবে। আমি ওটাই বলতে চাইছি যে মানে ওই বিষয়টা তোমার কাছে কোনো না কোনো ভাবে ফিরে আসে, সেটা খারাপ হোক বা ভালো একদম। হোক। আর অনেকে বলে ম্যাম আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমার সাথেই কেন এত খারাপ হ্যাঁ, হচ্ছে, এটা আমারও বা question। সে খারাপ করেছে আমার তার কেন কিছু হচ্ছে না। এটা আমারও এই question। এই মানে একটা এই কোয়েশ্চেন বিষয়টা- আমার কাছে প্রচুর আসে। না, এইটা আমারও কোশ্চেন তোমার কাছে, যেটা কেন হয় না। তো এইটা দেখো, মানে এইটা না হবে, কিন্তু তুমি যখন চাইছো তখন নাও হতে পারে। মানে তুমি হয়তো ভাবছো আমার এত খারাপ সে করলো, তার কেন কিছু হচ্ছে না, সে তো দিব্যু ঘুরে বেড়াচ্ছে, ভালো আছে। ভালো আছে। তারও হবে, কিন্তু তার দশাতে সে ফল পাবে। যে কোনো কারুর এই যে ফল, মানে যে কোনো ফলটা যখন আমরা পাই, পার্টিকুলার দশা আমাদের ফলটা দেয়। যে কোনো গ্রহ সব থেকে পাওয়ারফুল হয়ে যায় তার দশাতে, টাইমে। তো হতে পারে যে তারও একটা ফেজ আসবে, কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, তো এগুলো একটু ক্যালকুলেটিভ। অনেক 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 কিছু শুনতে পেলাম মানে এগুলো নিয়ে। হ্যাঁ, আমি চর্চা মানে খুব কিঞ্চিত পরিমাণ, একদম চর্চা বলা যায় না, ওটা শুনে এবং একটুখানি ইচ্ছা হয় মাঝে মধ্যে আর দেখে। বাস্তুর স্পেশালি এফেক্টটা অনেকেই জানে না। হ্যাঁ, এটা মানে আমার মনে হয় যে আজকে এসে অনেক মানুষ আমি দেখছি অ্যাস্ট্রোলজিতে বা এই বাস্তুতে বা কেরিয়ার চুজ করছে, হ্যাঁ এটা আগে ছিল না। না, এই এত কিন্তু মানে তুমি আজকে আমাদের তো এখন বারবারই বলছি সোশ্যাল একদম। মিডিয়ার যুগ, তুমি খুললেই কিন্তু পডকাস্ট বেশিরভাগ পাবে একটা অ্যাস্ট্রোলজার একটা কিছু বলছে বা তার কোন একটা একদম। ভাবনা বলছে। তো এইটা আগে ছিল না, হয়তো আগে আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা হয়তো দেখতে পেতাম না, এটাও জানতাম না, হতে হয়তো পারে। ছিল, হ্যাঁ, কিন্তু আমার অনেকে মনে হয় হয়তো এখন জানতো না। একটু হ্যাঁ, একটু মানুষ বেশি বিশ্বাস করা শুরু করেছে যে আচ্ছা এইটা তার মানে কোনো না কোনো ভাবে তো কিছু একটা ব্যাপার আছেই। সেটা আমার personally আমার মনে একটা হয়। রিসেন্ট একটা ক্লায়েন্ট ছিল, তার ছেলেকে নিয়ে খুব প্রবলেম ফেস করছিল। তো একটা রেমেডি করার পরে 14 ডেজে চেঞ্জেস দেখতে পেয়েছে। কিন্তু সে 14 ডেজে হয়তো দেখতে পেয়েছে চেঞ্জেস, কিন্তু অন্য কেউ কিন্তু 14 ডেজে চেঞ্জ নাও দেখতে পারে। তার দিনটা আরো বেশি, এক একদম। মাস হতে পারে, সে 2 মাস হয়তো হতে পারে। 4 মাসে দেখবে কি 6 মাসে দেখবে, কিন্তু একটা দেখবে। দেখবে। যখনই কোনো গ্রহকে পাওয়ার আপ করা হচ্ছে তখন কিন্তু তার ফল অবশ্যই সে পাবে। তার কারণ না মানে সেই টাইমটা তাকে দিতে হবে, এবং সেই টাইমটা যে কোনো টাইম হতে পারে। তোমার ডেট অফ বার্থ কি? 26/3 আমার। 26/3 তো? তার মানে 26 8 হচ্ছে স্যাটার্নের একটা রুলিং নাম্বার। তো আমরা বলি যে 26টাকে আবার কনভার্ট করলে ওটা 8 হচ্ছে। 8 হচ্ছে রুলিং নাম্বার স্যাটার্নের। স্যাটার্ন অনেক কিছু দেয়। অনেকে যারা এই পডকাস্টটা দেখছে, প্রচুর স্যাটার্ন মানে একটা বিশাল ভয়। শনি না, এটা না আমার মনে হয় শনিদেব ইজ দ্য আল্টিমেট। উনি দেখেন, উনি ভীষণভাবে দেখেন, উনি প্রায় সময় টু সময় তোমাকে দেখবে তুমি করছো কিনা। এটা আমি খুবভাবে ফিল করেছি এবং আমি জানি এটা হয় আমার লাইফে। আমি কোনো কিছু চাইবো তখনই হয়ে যাবে, এটা হবেই না আমার জীবনে। আর সেইটা হওয়াতে গেলে আমাকে অনেক খাটতে হবে। আর আমার মনে হয়
আর শনিদেব তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে এইটা তোমার জীবনে ভুল, এইটা তোমার জীবনে খারাপ। এটা আমি খুব ভাবে মানি। একদম। কারণ এটা যারা রুলিং নাম্বার যাদের 8 তারা খুব ভালো করে জানে। আমার নিজেরও রুলিং নাম্বার 8, আমার তো তোমার 17। জীবনে একদম। experience তো আছে। যখন তুমি চাইবে তখনই যে হবে তা নয়, কিন্তু হবে অবশ্যই। তো হবে অবশ্যই। যখন দেবে শনিদেব ছাপ্পার আমরা ফাড়কে ছাপ্পার দেंगे। ফাড়কে একদম একদম এটা এটা মানে আর কেউ জানুক কি না জানুক, আমি তো খুব ভালোভাবে জানি যে আমি আজকে এটা করছি মানে আজকেই আমি এটার ফল পাবো। আর বা আমি দুদিন করেছি বলে দুদিনের মাথাতেই ফল পাবো না। আমার মনে হয় খুব ভালো টিচার শনিদেব একদম। একজন। ট্রু। তোমাকে জীবনের শিক্ষা শিখিয়ে দেবে পুরো। মানে একটা ফ্রেজ থাকে, মানে স্যাটার্ন ওনার একটা ফ্রেজ থাকে যে তোমাকে বোঝাবে শুধু যে এরা তোমার জীবনে খারাপ আর এরা তোমার জীবনে ভালো। তো তোমাকে ওই টাইমটা মানে খুব ভাবে শেখাবে শেখাবে। যে তোমার জীবনে এত কিছু ঘটতে পারে বা তুমি এত কিছু করতে পারো। তারপরে তুমি যদি সেই জায়গাতে স্টেবল থাকো তাহলে তার আশীর্বাদের হাত তোমার একদম। মাথায় আছে। আমরা বলি যে যখন অনেকে বলে শনির 7.5 চলছে বা হ্যাঁ। শনির দশা চলছে, হ্যাঁ তো বা ঢাইয়া চলছে, তো শনি অ্যাকচুয়ালি হচ্ছে অডিট হয়, মানে আমরা বলি না যে ফাইল খোলে আচ্ছা আচ্ছা। কি কি আছে এবার বার আচ্ছা, করবে। হ্যাঁ। তো ওটা হচ্ছে একটা লেসন। এবার একদম, সেই লেসনটাকে যদি কেউ ভাবে যে আমি কষ্ট পাচ্ছি, পাচ্ছি। অ্যাকচুয়ালি কষ্ট পাচ্ছি না। রিসেন্টলি একটা ক্লায়েন্ট ছিল, তো ওনার না প্রমোশন হয়েছে ওই শনির 7.5তেই, কিন্তু প্রচুর দায়িত্ব চলে এসছে। প্রমোশন হয়েছে তো প্রচুর দায়িত্ব চলে এসছে, সে পুরো অ্যাংজাইটিতে ভুগছে। এবার সে যদি এই প্রমোশনটাকে, দায়িত্বটাকে একটু পজিটিভলি Positive, নিত, হ্যাঁ। তাহলে কিন্তু তার ওই চাপটা ফিল হতো না। আমার মনে হয় 7.5তেই তোমার সাথে সব থেকে ভালো ঘটতে পারে একদম। আর তোমার সাথে সব থেকে খারাপ ঘটতে একদম। পারে। তুমি কিভাবে নেবে সেটা একদম, তোমার এটা উপর। পারসেপশন মানুষের। মানে শনিদেব এসছেন মানেই যে সবকিছু খারাপ করবে, ডিস্ট্রাকশন করবে, একদম নয়। No, এটা মানুষের খুব- এবং আর খুব একটা ভুল জিনিস, ধারণা। যেটা অনেকের মুখোশ খুলে যায় শনির, যে একদমই তাই। মানে ও মাই গড, তুমি আমার মনে কথা বলে দিচ্ছ। বলো বলো বলো। অনেকের মুখোশ খোলে, এবং কে রিয়েল কে ফেক কে তোমার এগুলো ভালো চায়, কিন্তু কে তোমার চেনায়। ভালো চায়, কে খারাপ চায়, বা তোমার জীবনে কাকে দরকার কাকে দরকার নেই সে বুঝিয়ে দেবে সেই বুঝিয়ে দেবে, টাইমটায়। আর একদম। যাকে দরকার নেই তাকে তোমার জীবন থেকে সে সরিয়ে দেবেই দেবে সেই টাইমটায়। মানে এটা আমি খুব ভালোভাবে মানে বুঝেছি তো বলা যায় না, মানে আমি এক্সপিরিয়েন্স করেছি মানে যে সেটা হতে পারে একটা। বাস্তু রিলেটেড কি কোনো এমন কোনো সুপার ন্যাচারাল বা কিছু ফিল করা বা এরকম কি কোনো মানে জায়গায় গিয়ে কিছু এক্সপিরিয়েন্স করা কি কখনো কি কিছু হয়েছে? আনন্যাচারাল বিষয় মানে এটা আমার অনেক ছোটবেলায় একটা ঘটনা। এই ঘটনাটা মানে আমার বন্ধুরা বলো, বন্ধু নেই আমার জীবনে। আমার জীবনে একজনই আছে, সেই আমার বন্ধু, সেই আমার সবকিছু। আর বাবা মা তো অবভিয়াসলি আছে অবশ্যই। সেই জায়গাতে। আমার জীবনে বন্ধু সার্কেলটা খুব কম এবং আমি ছোটবেলা থেকে মানে কেন বললাম নর্মালি বন্ধু আসলে হুট করে বন্ধু বলে ফেললাম। এবং আমি যখন ছোট ছিলাম তখন একটা রিয়েলিটি শোতে আমি গেছিলাম। সেখানে একটা জায়গায় আমাদের থাকতে, আমি সত্যি জায়গার নাম কোথায় থাকতে দিয়েছিল কিচ্ছু বলবো না, বললে সত্যি খুব খারাপ হয়ে যাবে বিষয়টা। একটা জায়গায় আমাদের থাকতে দিয়েছিল, নর্মালি যেরকম গ্রুমিং হয় সেরকম হচ্ছিল। রাত্রিবেলা নর্মালি আমরা অনেকজন পার্টিসিপেন্ট একটা রুমে শুতাম। তখন 3-4 জন একটা রুমে আমরা আরাম করে শুতাম। আমি নর্মালি খাটে শুয়েছি। পাশে দেখবে অনেক সময় যে মানে ওগুলো তো একটা খুব ওয়েল ডেকর রুম থাকে, পাশে দেখবে একটা টেবিল থাকে সবসময়। যে কোনো তুমি একটা ওয়েল ডেকর হোটেলস বা যে কোনো তুমি রিসর্টে সাইড যাবে, টেবিল টাইপের থাকে। হ্যাঁ সাইড টেবিলটা। আমাদের ঘরের সাইড টেবিলটা না, মানে ধরো আমি এখানে বসে আছি, এইখানে খাটটা শেষ, তোমার ওখানে কিন্তু সাইড টেবিলটা। আমি কেন বলছি আসছি কথাতে, আমি একদম খাটের কোনায় শুয়ে নর্মালি আমি যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা আমার প্রথম থেকে খুব একটা বেশি যে ভালো লেগেছিল। তখন তো ছোট, তখন অবশ্যই। বুঝি না, এখন এসে বুঝি যে তখন জায়গাটার অরাটা আমার ঠিক লাগে বিষয়টা। নর্মালি রাত্রিবেলা তখন কটায় টাইম সত্যি তখন দেখার সময় ছিল না, বা মানে দেখার সেই ঘোরটাই ছিল না। মানে এরকম ধরো নর্মাল খাটে শুয়ে আছি, আমি খাট থেকে পড়ে গেছি। ঠিক আছে, খাট থেকে হতেই পারে, আমি ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যেতেই পারি। আমি জাস্ট নর্মালি পাশেই পর্দা ছিল, বিশাল বড় একটা জানলা, পর্দাটা দেওয়া ছিল সেখানে। তো সেই পর্দার দিকে তাকাই, পর্দাটা না হালকা ফাঁক হয়ে বন্ধ হয়ে গেছে। এবার আমি ঘুমের ঘোরে ভুল দেখতে পারি, ঘুমের ঘোরে আমি
মানে এটা ভেবে নিতে পারি এরকম কিছু একটা হয়েছে। আমি মানলাম আমি ভুল দেখেছি, ভুল সবকিছু ভুল ভাবলাম। সকালে উঠেছি দেখছি বিছানায় রক্ত, সাদা বিছানা, ওদের বিছানা সাদা পাতা থাকে, বিছানায় রক্ত। কি ব্যাপার হলো? একজন আমাদের ওখানে কেয়ারটেকার ছিলেন, উনি সকালবেলা এসে বলছেন, কি রঙ্কিতা, সারা বিছানায় রক্ত কেন? আর রক্তগুলো না সব ছিট 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 মানে পড়ে রয়েছে রক্তটা। আমি ভাবলাম যে কোথায় কি কেটে ফুটে গেল নাকি। আমি হাতের এই জায়গাটা হুট করে খেয়াল করলাম, 3টে আঙ্গুলে মাই গড, একটা স্ক্র্যাচ। ভাবলাম আমার চুলকাতে অনেক সময় হয় না যে ইচ হচ্ছে, আমার কিচ্ছু ছিল না ওই জায়গাতে। মানে আমি যে মানে ওই জায়গাটা স্ক্র্যাচ করেছি কোনোভাবে, এবং আমি ছোটবেলা থেকেই আমি একটু নখ খাওয়ার অভ্যেস, আর আমার নখ নেই ছোটবেলা থেকে যে ওরকম ভাবে কাটবে। মানে আমার একটা দাগ এখনো আছে, ফুল হাতে পরে এসেছি, খুব স্বাভাবিক, আমার একটা দাগ এখনো আছে। তো এইভাবে 3টে এরকম দাগ ছিল। তো ওইটা দেখার পর না মানে আমি ভাবলাম যে এটা কি করে হলো। আর যদি কেটেই যায় 3টে, সাইড টেবিলটা তো অত দূরে, আমি তো অত দূরে গিয়ে পড়িনি, আমি তো খাটের একদম পাশেই পড়েছি। তো এই দাগটা আমি তারপর সত্যি কথাটা ভুলেও গেছি, কিন্তু এই কথাটা না আমার মনে থাকবে। অবশ্যই একটা বিশাল বড় ঘটনা। মানে এরকম একটা, আমি ভাবলাম হয়তো ছোটখাটো কিছু হবে, যে তুমি হয়তো পড়ে গেছো বা হয়তো টেবিলটা হয়তো চেঞ্জ হয়ে গেছে জায়গা, বাট শরীরে দাগ বা এরকম রক্ত, এটা তো মানে এটা আমার বিশাল বড় একটা জীবনে ব্যাপার। মানে এটা আমি সত্যি কোথাও বলিনি, কারণ এই যে এইটা না খুব একটা বেশি পার্সোনাল, আমার মনে হয়েছে বিষয়টা আমার সাথে ঘটেছে, আমি কেন মানুষকে বলতে যাব। অবশ্যই, কিন্তু তুমি আজকে জিজ্ঞাসা করলে বলে হয়তো আমি আজকে বললাম। আমি জিজ্ঞেস করলাম কেন জানো তো, মানে তুমি যখন বলছো এটা অনেকে বিশ্বাস করে না। না আমি খুব বাবারে আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি বিষয়টা থেকে কোটি হস্ত দূরে থাকতে চাই, যাতে ওই বিষয়টা আমার কাছে না কেন কি আসে। অনেক ক্লায়েন্ট আমার কাছে তো প্রচুর এরকম এক্সাম্পলস রয়েছে, যেহেতু আমরা কনসালটেশন করি, এরকম তোমার মতনই ওই আমার আরেকটা ঘটনা আছে তোমার। হ্যাঁ অবশ্যই বলে মনে পড়লো আমার আরেকটা ঘটনা। আমি মানে বলতে চাইছি খুব ভাবে, আমি জানি না কিভাবে আমি এক্সপ্লেন করতে পারবো। নর্মালি সেটাও ছোটবেলাকার একটা ঘটনা। নর্মালি বাড়িতে আমি একটা তখন ছোট্টখাট্টো জায়গায় না, বিভিন্ন জায়গায় আমি উদ্বোধনী সঙ্গীত গাইতে যেতাম। তো মনে আছে আমাদের ওখানকার একটা একটু দূরে বাবা বাইক নিয়ে আমাকে মানে উদ্বোধনী সঙ্গীতের ওখানে গাওয়াতে নিয়ে গেছিলো। নর্মালি গিয়েছি, গাওয়ার পথে ফিরেছি, এবং ফিরে ছোট তখন খুব স্বাভাবিক, এবং বাবা বলছে, বাবা আমার না খুব মানে আমি একটু ওয়াশরুমে যাবো, আমাকে প্লিজ একটা ওয়াশরুমের জায়গা তুমি একটু দেখে দাও প্লিজ। তো বা খুব স্বাভাবিক, বাবা বাইক চালাতে চালাতে নর্মালি একটা জায়গায়, নর্মালি একটা ওয়াশরুম জায়গার মতো, সেখানে আমি গেছি। নর্মালি যেরকম ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে গাড়িতে উঠে আবার বাইকে উঠে বাবার বাড়ি চলে এসেছি আমি। খুব নর্মাল বিষয়টা। আচ্ছা হলো, পুরো দিনটা গেল, রাত্রিবেলা শুয়েছি। সেদিন আমার মনে আছে আমার পাশে আমার বাবা মা ছিল না, আর আমার পাশে দাদা দিদিরা ছিল, সেম। আমি খাটের কোনায় ছিলাম, খাটের কোনা থেকে আমি পড়ে যাইনি, মানে আমার না হুট করে ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে আমি তাকিয়ে দেখছি মানে পুরো একটা, মানে এটা আমি আবারও বলছি, এটা আমি ভুল হতে পারি, হয়তো আমি ভুল, বা আমার মানে হয়তো ঘুমের ঘোরেই দেখেছি, পুরো একটা কালো পুরো বিষয়, আর চোখগুলো পুরো লাল। মানে এটা আমি জানি না কিভাবে মানুষ বিশ্বাস করতে পারে, কারণ খুব একটা মানে বেফাউয়া কথা লাগতেই পারে, কারণ ঘটনাটা আমার সাথে ঘটেছে বলে আমি জানি। আমি দেখছি আমার দিকে তাকিয়ে আছে সে। আমি না ও মা ও বাবা গো বলে আমি খাট থেকে পড়েছি, আর আমি চেঁচাতে নিচে গেছি, কারণ আমি ওপরে ছিলাম। আমি নিচে গেছি, নিচে গিয়ে না আমি পুরো, তখন শীতকালের সময়, পুরো কম্বল আমি নিজের চারিপাশ দিয়ে এরকমভাবে ঘিরে নিয়েছি। তারপরে মানে ওইটা না, কারণ আমি মানে খুব মানে এমনভাবে দেখেছিলাম যে তাকিয়ে রয়েছে আমার দিকে, আমাদের খুব ভাবে সে দেখছে, আমাকে অবজার্ভ করছে। এটা কোন বয়সে, মানে তুমি কখন? এটা হবে আমি বলছি অ্যারাউন্ড 11-12 বছর বয়সের আমার ঘটনা। এবং তখন না আমার একটা খুব একটা বাজে বিষয় ছিল, আমার না স্বপ্ন পেতাম আমি খুব বাজে, এবং আমি উঠে কাঁদতে আরম্ভ করতাম। উঠে বাবা হয়তো নেগেটিভিটিটা বেশি ছিল তখন, ওই যে স্বপ্ন পাওয়া অনেকে হয়। এবার ওইটা হওয়ার পরে বাবা নর্মালি আমার মাথার উপর মন্ত্র জপ করে দিয়েছিল। মা আমাকে নর্মালি যে মন্ত্র যেগুলো জানা, ঠাকুরের মন্ত্র, হনুমান চালিসা, সব
আমার মাথায় করার পরে আমি কি শান্ত হয়েছি। আমি না আমার চোখ ফোক লাল হয়ে গেছিল। মা বলছে তোর চোখ না লাল হয়ে গেছিল, মাই গড। তোকে দেখে মনে হচ্ছিল মানে প্রচন্ড বাজে কিছু দেখেছিস তুই, মানে এরকম একটা বিষয়। আর তখন তারপরে মা বাবার সাথে আমি এসে শুয়েছিলাম। পরের দিন বাবা জানতে পারে যে যেখানে বাবা আমাকে ওয়াশরুমের জন্য দাঁড় করেছিল পাশে শ্মশান। ও বাবা। এই এতগুলো ঘটনা, তারপরে আমি এসে কেন এই বিষয়টা আমার তারপরে মনে হলো যে পাশে শ্মশান ছিল। আমি ভুল হতে পারি, একদম। আমার চোখ ভুল হতে পারে, কিন্তু আমি যে কিন্তু এটা একটা experience-টা- এক্সপিরিয়েন্স যে হ্যাঁ, তুমি করেছো, মানে যে তোমার সাথে ঘটেছে। আমি যে বিষয়টা, যে ভয়টা আমি ফিল করেছি সেটা তো আর মিথ্যে নয়, যে ভয়টা আমার নিজের মধ্যে ফিল হয়েছে সেটা তো আর মিথ্যে নয়। তো এটা আমি এখনো বলছি, অনেক মানুষ বিশ্বাস নাই করতে পারে, কিন্তু আমার সাথে ঘটনাগুলো ঘটেছে। ঘটেছে। এবং মানে আজকে যদি আমি আমি দেখাতো না, এই যে ঘটনাটা তোমার আগে বললাম, আমার একটা দাগ এখনো আছে। তো এই ঘটনাটা আর এই ঘটনাটা আমার জীবনে প্রচন্ড ভীতিবহ একটা মানে ভয় বহন করে নিয়ে আসবে আমরা আমার চাই না জীবনে। একদমই যে আর এরকম কোনো এক্সপিরিয়েন্স তুমি তার- পাও, কেন কি হ্যাঁ। এগুলো ভালো নয়, মানে এটা তো না, একটা ব্যাড একদমই- এক্সপিরিয়েন্স। একদমই ভালো তো নয়। আমরা কোনো মতে চাই না যে আমি তুমি চাইও এরকম না যে এক্সপিরিয়েন্স আমার পাও। মানে অতীব শত্রু এরকম কোনোদিন এরকম বিষয় আসুক বা সব থেকে খারাপটা ঘটুক। আমি এইগুলো তো খুব ভাবে একটা নেগেটিভ জিনিসপত্র, একদম। আমি একটু দূরেই থাকতে চাই এই বিষয়গুলো একদম থেকে। একদম। আর থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স, কেন কি তুমি এতগুলো এক্সপিরিয়েন্স আমাদের আজকে বললে, যেটা আগে তুমি কখনো না, আমি বলনি। কোনোদিন কোথাও বলিনি, হয়তো মানে এইটা প্রথম আমি কোনো জায়গাতে মানে আমার ভয়ের এক্সপিরিয়েন্স বললাম, যে এটা আমার সাথে ঘটেছে। মানে এটা সত্যি, এইটা নিয়েও হয়তো মানুষ বলতে পারে বাজে কথা বলছে, এরকম ঘটে নাকি। না, But এটা আমার দেখো, সাথে না আমি সত্যি বললাম না, ঘটেছে যার হয় বিষয়গুলো। সেই বোঝে। হ্যাঁ। তো এটা আমাকে প্রচুর মানুষ বলে যে না আমরা বিশ্বাস করি, কেন কি ওদের সাথেও হয়তো কোনো না কোনো ভাবে কিছু একটা ইন্ডিকেট করেছে, মানে এটা ওরা হয়তো আমার একটা ইঙ্গিত হ্যাঁ, পেয়েছে। ইঙ্গিত পেয়েছে। এবার আমার যারা হয়তো মনে হয় পাচ্ছে না, তাদের যাওয়া আসার পথে আমরা কোনোভাবে একটা চলে হ্যাঁ এসেছি মানে বলে যারা পাচ্ছে না তারা তো বলবেই এগুলো এখন 21st সেঞ্চুরিতে এগুলো সবই ওভাবে ফালতু, এগুলো তো বলবেই। আমিও মানতাম না গো, সত্যি বলছি। আমার সাথে যদি এই ঘটনাগুলো না ঘটতো আমিও মানতাম না। একদম। মানে এইটা ঘটার পর থেকে না আমি আমি মানে এটা ফিল করতে পারি যে At there least is a negative and aura, positive. হ্যাঁ there is a negative aura, there is positive aura, মানে এটা আমি খুব ভাবে ফিল করতে পারি যে কোনো জায়গায় গেলে। এবং আমার যে জায়গায় নেগেটিভ লাগে আমি সেই জায়গায় বেশিক্ষণ থাকি না। ঠিক, যে আমার মনে হচ্ছে একদম। যে এই জায়গাটা না, এই জায়গাটা আমার জন্য নয়, আমি চলে আসি সেই জায়গা থেকে। ঠিক। তো এটাই। 2 লাইন যদি তোমার যে কোনো গানের, কেন কি তোমাকে যদি আমি না বলি, আমার মানে যারা দেখছি ফলোয়ার্স রয়েছে তারা প্রচন্ডভাবে রেগে যাবে যে অঙ্কিতা এসে গান করলো না, এটা তো হতেই পারে না। তো তোমার যে কোনো গানের আমার 2 খুব লাইন। পছন্দের, আমি যেটা বললাম প্রথমেই, আমার শিবজির গান চন্দ্রচূড়া, আমি ওইটুকু একদম, ওই গানটাই আমি একটুখানি তাহলে একদম। শোনাবো। चंद्रचूड़ शिव शंकर पार्वती रमण निनगे नमो नमो। चंद्रचूड़ शिव शंकर पार्वती रमण निनगे नमो नमो। सुंदरतर पिनाक धर हर, सुंदरतर पिनाक धर हर, गंगाधर गजा चर्मांबर धरा, गंगाधर गज चर्मांबर धरा। चंद्रचूड़ शिव शंकर पार्वती रमण निनगे नमो नमो। कोडलि वसम रुद्राक्ष धरिसिदा परम वैष्णवनुनी कोडलि वसम रुद्राक्ष धरिसिदा परम वैष्णवनुनी गरुड़ गमन नमा, गरुड़ गमन नमा पुरातल विठलना प्राण प्रिय नुवु नीने।
ಶಿವ ಶಂಕರ ಪಾರ್ವತಿ ರಮಣ ನಿನಗೆ ನಮೋ ನಮೋ. থ্যাংক ইউ, মেসমারাইজিং। থ্যাংক ইউ। ওয়াও, আমার কাছে কোনো শব্দ নেই এটা শোনার পরে কিছু বলার। দর্শকরাও অবশ্যই সেম, একদম কোনো শব্দ নেই। আমি তোমাকে বলবো তুমি আরো এগিয়ে যাও। আমাকে আশীর্বাদ করো, আর কিছু লাগবে একদম, না। আমার আশীর্বাদ এবং ঠাকুরের আশীর্বাদ তোমার সাথে সব সময় রয়েছে। তুমি আরো এগিয়ে যাও, অনেক ভালো ভালো কাজ করো। তো আমরা অনেক বড় একটা জায়গায়, তোমার অলরেডি তুমি রয়েছো সাকসেসফুল, বাট আরো যাতে তুমি গ্রো করতে পারো, তোমার সাকসেসফুল কেরিয়ার হোক, এটাই কামনা। এবং থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন মাই শো। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য, এবং আমার অন্য রকম একটা এক্সপিরিয়েন্স আমি আজকে করলাম তোমার সাথে। মানে কোনোদিন এটা ভাবিনি যে তোমার সাথে বসে এরকম ধরনের কিছু আলোচনা আমি করব, এবং আমার করে সত্যি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। মানে আমার জীবনে এরকম ধরনের কোনো ইন্টারভিউ বা পডকাস্ট আমার প্রথম। মানে আমি জানি না, আমি অনেক ভুল বলতে পারি, অনেক ভুল কিছু বলে ফেলেছি হয়তো। প্লিজ আমি কাউকে কোনোভাবে হার্ট করতে চাই না, আমি কাউকে জীবনে অসম্মান করতে চাই না। একটু নিজের ভেবে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, যদি কিছু ভুল বলে থাকি। ওইটাই। একদমই না, তুমি যেগুলো বলেছো সেটা তোমার নিজের এক্সপিরিয়েন্স, তোমার নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমি জানি দর্শক প্রচণ্ড ভালোবাসবে এবং তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছেই। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা আমার শোতে আসার জন্যে। আর Thank you. তোমার জন্যে আজকে আমার কাছে একটা স্পেশাল গিফট রয়েছে যেটা আমি তোমাকে দিতে চাই। থ্যাংক এটা ইউ, হচ্ছে একটা বাস্তুযন্ত্র। তো দিস ইজ my God. ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে আমি এটা খুব ভাবে খুশি, হয়তো আমার থেকে আমার মা বেশি খুশি হবে এটাতে। মানে আমি ভীষণভাবে খুশি। এটা একটা যন্ত্র, মানে আচ্ছা, বাড়িতে রাখার জন্য। ইট উইল প্রোটেক্ট। এটা কোথায় রাখলে তুমি আবারও বলে দাও, কোথায়? হ্যাঁ, মানে কোন এটা তুমি পজিশনে রাখলে? ইস্টের দিকে রাখবে। ইস্টের আমি দিকে। বিধিটা তোমাকে বলে দেবো, কিন্তু এটা পূর্ব দিকে ফেস করেই রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তোমার সাথে বাদ বাকি আমি ফোনে কথা বলে নেব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো Thank you. মাচ এটার জন্য, থ্যাংক ইউ। আমরা এই পডকাস্ট থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম এবং অঙ্কিতার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু প্রচুর পেলাম। সেও কিন্তু বাস্তুর নেগেটিভ এবং পজিটিভ এফেক্টস অবশ্যই এক্সপিরিয়েন্স করেছে, যেটা আপনারা ওর মুখ থেকেই শুনলেন। তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি ও বিশ্বাস করে, ডেস্টিনি, লাক, হার্ডওয়ার্ক সবই কিন্তু সে বিশ্বাস করে। এবং আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি যে আমাদের সাথেই কেন হচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, সেও কিন্তু লাক, ডেস্টিনি, অ্যাস্ট্রোলজি এবং রেমিডিজে বিলিভ করে। সে নিজেও ধারণ করেছে। তার মানে ডেস্টিনির একটা বিশাল বড় রোল প্লে কিন্তু রয়েছে, শুধু হার্ডওয়ার্ক নয়। এবং তার সাথে সাথে আমরা কিছু চেঞ্জেস যদি করি, আমরা যদি জেনে নেই নিজের লাইফের ব্যাপারে, সেটা কিন্তু স্মুথ হয়। পরবর্তী পডকাস্টে অবশ্যই আরেকজনকে আনবো, তার জন্য অপেক্ষা করতে হবে। এবং সবাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ।